ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব অনুঘটন তত্ত্ব নিয়ে। তোমাদের মনে আছে আমরা পৃষ্ঠতলীয় রসায়ন আলোচনা করছিলাম, যার মধ্যে অধিশোষণ শেষ করে অনুঘটক শুরু করেছি। এর আগের ক্লাসে অনুঘটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে দেখো আমরা অনুঘটনের আর একটা তত্ত্বই বাকি আছে, সেই তত্ত্বটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুঘটন তত্ত্ব, থিওরি অফ ক্যাটালাইসিস, বা এইটাকে বলতে পারি তোমার অনুঘটন প্রক্রিয়ার ক্রিয়া কৌশল, মেকানিজম অফ ক্যাটালাইসিস। অর্থাৎ কোনো একটা অনুঘটক কি করে? বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার বৃদ্ধি করে, এবং এই হার বৃদ্ধি করাটায় তোমাদের বলা হয়েছিল যে কোন মূল নীতির উপর ভিত্তি করে হার বৃদ্ধি করে? সে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয়। এই সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয় কোন উপায়ে? বলছে বিক্রিয়াটির সে ক্রিয়া কৌশলকে নিয়ন্ত্রিত করে বিক্রিয়াটিকে একটা অন্য ক্রিয়া কৌশলে চালনা করে, যার ফলে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হ্রাস পায় এবং কম শক্তি প্রয়োগ করে অপেক্ষাকৃত দ্রুত আমরা বিক্রিয়াজাত পদার্থ পাব। তাহলে আমরা এখন দেখব অনুঘটকগুলো কিভাবে ক্রিয়া করে। তো অনুঘটক দেখো, ভৌত অবস্থার উপর নির্ভর করে তোমাদের বলা হয়েছিল অনুঘটক দুই প্রকারের: সমসত্ব অনুঘটক, অসমসত্ব অনুঘটক। প্রথমেই আসছি দেখো সমসত্ব অনুঘটকের ক্ষেত্রে। কোনগুলো ছিল সমসত্ব অনুঘটক? যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক একই ভৌত অবস্থায় আছে। বলছে এদের ক্ষেত্রে একই ভৌত অবস্থায় আছে, এদের ক্ষেত্রে অনুঘটক কি করে? বলছে এদের ক্ষেত্রে অনুঘটক কি করে? প্রথমে এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের সঙ্গে যুক্ত হয়ে একটা অস্থায়ী যৌগ সৃষ্টি করে। এই অস্থায়ী যৌগ যখন সৃষ্টি করছে তখন কি হচ্ছে? বিক্রিয়ার এই অস্থায়ী যৌগ সৃষ্টির জন্য বিক্রিয়ার খুব কম সক্রিয়করণ শক্তি প্রয়োজন। ফলে খুব কম সক্রিয়করণ শক্তি প্রয়োগ করেই অনুঘটক কি করছে? হয় সব বিক্রিয়কগুলোকে অথবা এক বা একাধিক বিক্রিয়কগুলোকে তাদের সঙ্গে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করছে, যে যৌগটা পরবর্তীকালে হয় ভেঙে গিয়ে অথবা অন্য কোনো বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। একটা উদাহরণ নিয়ে আলোচনা করে যাক। অসমসত্ব অনুঘটক, এই সমসত্ব অনুঘটকের ক্ষেত্রে যেটা তোমাদের উদাহরণও দিয়েছিলাম, দেখো চেম্বার পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি। চেম্বার পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি বলছে দেখো, এখানে যদি আমরা মূল বিক্রিয়াটা দেখি তাহলে কি হয়? SO2 বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে। অর্থাৎ এখানে বলতে পারি SO2 আমরা বাহ্যিকভাবে দেখে কি বলছি? SO2 সরাসরি বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 হয়, এবং এটা হয় এই বিক্রিয়াটা যদি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে, তাহলে এই রকমই বিক্রিয়াটা ঘটবে। একে আমরা বলতে পারি অনুঘটকের অনুপস্থিতিতে বিক্রিয়া বা আনক্যাটালাইজ রিঅ্যাকশন। কেন? কারণ এই বিক্রিয়াটা আমরা এখন পর্যন্ত অনুঘটক ব্যবহার করিনি। এবার দেখো ক্যাটালিস্টের উপস্থিতিতে, অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে সেখানে কি হয়? বলছে সেখানে কি হয়? এই বিক্রিয়াটা ঘটে কি? একই বিক্রিয়া
শুধুমাত্র কি থাকে অনুঘটক, গ্যাসীয় উপাদান, নাইট্রিক অক্সাইড। এই ক্রিয়া কৌশল বা মেকানিজম কি হয়? মেকানিজম বলছি দেখো, প্রথমে NO এ কি করে, সহজেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে NO2 উৎপন্ন হয়। তাহলে দেখো একটা বিকারক, এই একটা বিক্রিয়ক কি করে গেল, অনুঘটকের সঙ্গে বিক্রিয়া করেছে এবং এই বিক্রিয়াটা ঘটতে সক্রিয়করণ শক্তি কি খুব কম প্রয়োজন, অর্থাৎ কম সক্রিয়করণ শক্তি প্রয়োজন। এর পরের ধাপে, এটাকে আমরা স্টেপ 1 বলতে পারি। স্টেপ 1। স্টেপ 2 কি ঘটে, এই যে NO2 উৎপন্ন হচ্ছে, NO2 খুব সহজেই ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, অপর যে বিকারক, আমি কি বলেছি আবার একবার খেয়াল করো, অনুঘটক কোনো একটা বা একাধিক বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করবে। এই যৌগটা ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারে, অথবা অন্য বিকারকের সঙ্গে বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারে। তাহলে এটা NO2 কি করবে, অপর যে বিকারক আছে বা বিক্রিয়ক আছে SO2, তার সঙ্গে বিক্রিয়া করে তোমার কি হবে, আবার NO আর SO3 উৎপন্ন করবে। যদি আমরা এর অনুযায়ী ব্যালেন্স করতে চাই তাহলে 2 করে দিয়ে দিতে হবে এইটা, ঠিক আছে। তাহলে অনুঘটক দেখো, এখানে আমরা কি পেয়ে গেছি, প্রোডাক্ট পেয়ে গেছি, আর এখানে দেখো ক্যাটালিস্ট ফিরে এসছে আবার। অর্থাৎ ক্যাটালিস্ট আবার পূর্বের অবস্থায় ফিরে এসছে এবং আমরা প্রোডাক্ট পেয়ে গেছি। এই ক্যাটালিস্ট কি করবে, আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এই তত্ত্বকে আমরা কি দেখলাম, যে অনুঘটক বিক্রিয়াটিকে একটা অন্য কৌশলে অগ্রসর করছে যাতে কম সক্রিয়করণ শক্তি প্রয়োজন। অনুঘটক একটা বিকারকের সঙ্গে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করছে, যে অস্থায়ী যৌগটা কি করছে, অপর একটা বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে এবং অনুঘটক ফিরে আসছে। ফলে সামগ্রিক বিক্রিয়াটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, অপেক্ষাকৃত কম সক্রিয়করণ শক্তির উপস্থিতিতে আমরা বিক্রিয়াটিকে ঘটাতে পারছি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের সমসত্ব অনুঘটকের ক্রিয়া কৌশল। এবার আসছি দেখো অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে। বলছি দেখো, অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে তোমরা জানো এখানে কি হচ্ছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের তুলনায় অনুঘটকের ভৌত অবস্থা আলাদা। এখানেই আমাদের প্রয়োগ হবে অধিশোষণ তত্ত্ব। এই অধিশোষণ তত্ত্বের সাহায্যে আমরা এই অনুঘটক ক্রিয়া বা এই ক্রিয়া কৌশলটাকে আমরা ব্যাখ্যা করব। তো এখানে কি ঘটে দেখো, বলছে কোনো একটা কঠিন অনুঘটক, বলছে কোনো একটা কঠিন অনুঘটক যেটা আমরা নিয়েছি, এর পৃষ্ঠতলে দুটো জিনিস থাকে, কি, মুক্ত যোজ্যতা এবং সক্রিয় কেন্দ্র। জিনিস দুটো কি বলছি, তাহলে এর পৃষ্ঠতলে কি থাকে, মুক্ত যোজ্যতা বা অবশিষ্ট যোজ্যতা এবং সক্রিয় কেন্দ্র। জিনিস দুটো কি দেখো, বলছে ধরো কোনো যদি আমরা একটা কঠিনকে কল্পনা করি, এই কঠিন অণুগুলো পরপর সজ্জিত হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি যে এই কঠিন অণুগুলো তোমার কি আছে, কঠিন অণু বা পরমাণু যাই হোক না কেন, এইগুলো অণু বা পরমাণু যাই হোক না কেন, মাঝের যদি কোনো একটা কণা হয়, সে অপর কণা দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। অর্থাৎ বলতে পারি অপর কণা দ্বারা বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং তার যোজ্যতাটা সম্পূর্ণ আছে। কিন্তু এই পৃষ্ঠতলের কোনো একটা কণা তিন দিকে অপর অণু দ্বারা পরিবেষ্টিত আছে, এই দিকটা দেখো ফাঁকা আছে।
ফলে অপর দিকগুলো যোজ্যতা পূর্ণ আছে, এদিকে একটা মুক্ত যোজ্যতা আছে যে অপর পরমাণু বা অণুর সঙ্গে বন্ধন গঠনে সক্ষম হয়েছে। তাহলে এইখানে পৃষ্ঠতলের অণুর ক্ষেত্রে মুক্ত যোজ্যতা আছে এবং সক্রিয় কেন্দ্র আছে। এই সক্রিয় কেন্দ্রটা কি বলছে, দেখো কোনো অনুঘটকের পৃষ্ঠতলে, এটা যদি অনুঘটকের পৃষ্ঠতল হয় কঠিন অনুঘটকে, এর পৃষ্ঠতলে সব জায়গা দ্বারা সমানভাবে অধিশোষণ ঘটে না। কোথায় কোথায় অধিশোষণ ঘটে? সাধারণত কি হচ্ছে, কোনো কৌণিক বিন্দুতে বা কোনো জায়গায় কোনো ফাটল বা চিড় থাকলে, বা তোমার যে জায়গাটা তুলনামূলকভাবে বেশি অমসৃণ, কারণ এইগুলো তোমাদের অনুঘটনে এই অধিশোষণের সময় আলোচনা করা হয়েছিল। এইগুলো অর্থাৎ কৌণিক বিন্দু, কোনো প্রান্ত বা এরকম প্রান্ত বা ধার রেখা হলে এবং কোনো জায়গায় কোনো ফাটল বা চিড় থাকলে সেই জায়গাগুলোতে অধিশোষণটা বেশি ঘটে এবং সেই জায়গাগুলোকে আমরা কি বলছি? সক্রিয় কেন্দ্র। তাহলে সক্রিয় কেন্দ্র কাকে বলছি? কৌণিক বিন্দু, ধার রেখা বা কোনো জায়গায় ফাটল বা চিড় ইত্যাদি যদি থাকে, তাহলে সেই জায়গাগুলোতে অধিশোষণ বেশি হয় এবং এইখানে সক্রিয় কেন্দ্র বলছে। তাহলে এক্ষেত্রে অধিশোষণ বা অনুঘটন তত্ত্বটা কিরকম ভাবে ক্রিয়া করে বলছে, দেখো এক্ষেত্রে কি হয়, প্রথমে যে গ্যাসগুলোকে অধিশোষিত করতে চাইছি বা যে গ্যাসগুলো অধিশোষিত হবে, তারা ওই সক্রিয় কেন্দ্রতে প্রথমে ব্যাপন প্রক্রিয়ায় আগমন ঘটবে, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় ওই পৃষ্ঠতলে আসবে। আসার পরে তোমার কি হবে? ওই জায়গাগুলো সক্রিয় কেন্দ্রগুলোতে অধিশোষিত হবে। এবার এই অধিশোষিত হওয়ার ফলে কি হবে? ওই অনুঘটকের সঙ্গে একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করবে। এই জটিল যৌগ গঠনের পর কি হবে? ওই জটিল যৌগটা খুব অস্থায়ী, সেটা কি হবে? ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। তাহলে দেখো খুব সহজ। তাহলে ব্যাপনের মাধ্যমে আগে পৃষ্ঠতলে আসবে, সক্রিয় কেন্দ্রতে অধিশোষিত হবে, অধিশোষিত হয়ে একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করবে এবং এই যৌগ গঠনের পরে ওই অস্থায়ী যৌগটা ভেঙে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। ধরো যদি আমি বলি এরকম একটা অনুঘটক আছে, ধরো এরকম একটা অনুঘটক, এটা একটা এই একটা অনুঘটক বলছে, দেখো এখানে যদি আমরা ধরে নিই যে এরকম একটা বিক্রিয়া ঘটছে। কোন বিক্রিয়া? এদিকে দেখাচ্ছি, দেখো ধরো A2 B2 বিক্রিয়া করে কি হচ্ছে? AB উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি হয়? প্রথমে এখানে যে A গ্যাসগুলো বা B গ্যাসগুলো আছে, তারা কি হবে? এর পৃষ্ঠতলে অধিশোষিত হবে। ধরো এখানে A গ্যাসটা অধিশোষিত হলো, এটা A একটা দুটো, এটা একটা A2। তাহলে এটা কি হলো? এর পৃষ্ঠতলে অধিশোষিত হলো। এখানে দেখো আরেকটা এলো বিক্রিয়া কোণ B2, যেটা এখানে অধিশোষিত হলো। তাহলে দুটো গ্যাস অধিশোষিত হয়েছে। অধিশোষিত হওয়ার ফলে কি হবে? এই এরা এবং নিজেদের মধ্যে এই অনুঘটককে নিয়ে একটা এরকম অস্থায়ী জটিল যৌগ। তাহলে প্রথম ধাপে 1 নম্বরে কি হচ্ছে? অধিশোষণ। 2 নম্বরে কি হচ্ছে? এরা একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করবে। তাহলে অস্থায়ী জটিল যৌগ গঠন। তৃতীয় ধাপে কি হচ্ছে? এই অস্থায়ী জটিল যৌগটি কি হবে? এই অস্থায়ী জটিল যৌগটি এটা ভেঙে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ এটা ভেঙে বা বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ। এবার এই দেখো এই বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো, সেটা কোথায় আছে? এই অনুঘটকের পৃষ্ঠতলেই আছে।
তাহলে সেইটাকে বেরিয়ে যেতে হবে। তাহলে 4 নম্বর ধাপে কি ঘটবে, অর্থাৎ বিশোষণের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ অনুঘটকের পৃষ্ঠতল থেকে চলে যাবে। অর্থাৎ 4 নম্বর স্টেপ তাহলে কি হচ্ছে, বিশোষণের মাধ্যমে কে যাবে, প্রোডাক্ট অপসারণ। অর্থাৎ বিশোষণের মাধ্যমে প্রোডাক্টের অপসারণ ঘটবে কোথা থেকে, এই অনুঘটকের পৃষ্ঠতল থেকে। তাহলে প্রোডাক্টের অপসারণ ঘটার জন্য, ঘটার ফলে কি হবে, আবার নতুন এ বি বা আবার নতুন কি হবে, বিক্রিয়ক আবার অধিশোষিত হবে, আবার জটিল যৌগ গঠন করবে এবং এই রকম ভাবে চলতে থাকবে। তো এখানে দেখো, তাহলে এইখানে এই হলো অনুঘটন ক্রিয়া। তো এখানে তাহলে বিক্রিয়ার হারটা বাড়ছে কেন, বলছে দেখো ভালো করে খেয়াল করো। তাহলে এখানে যখন এই যে বন্ধনটা গঠন হচ্ছে, এই যে বন্ধনটা গঠন হচ্ছে, কার সঙ্গে বন্ধন, বিক্রিয়কের সঙ্গে অনুঘটকের। অনুঘটকের একটা বন্ধন গঠন হচ্ছে এখানে, অস্থায়ী বন্ধন। এই বন্ধন গঠন হওয়ার ফলে এখানে তোমার কি হয়ে যাচ্ছে, এদের যে অর্থাৎ যে বিক্রিয়কগুলো ছিল তাদের যে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন, অর্থাৎ এই যে বন্ধন বা এই যে বন্ধন, এই বন্ধনগুলো তখন কি হয়ে যাচ্ছে, বন্ধনগুলোর দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে বা বন্ধনগুলো কি বলতে পারি, শিথিল হয়ে যাচ্ছে। বন্ধনগুলো শিথিল হয়ে যাচ্ছে, বা শিথিল বল না বলে বন্ধনগুলো দুর্বল হয়ে যাচ্ছে বলি, বন্ধনগুলো দুর্বল হয়ে যাচ্ছে কাদের মধ্যে, অর্থাৎ বিক্রিয়ক পরমাণুগুলোর মধ্যে বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই বন্ধনগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই বন্ধনগুলো ভেঙে সহজেই তোমার কি হবে, জটিল যৌগ গঠন হবে। তাহলে কি হবে, এই দুর্বল হওয়ার জন্য সহজেই জটিল যৌগ, যেমন ধরো এখানে এর সঙ্গে সহজ যৌগ বা এই যে এ বি নিজেদের মধ্যে বন্ধন, সহজেই জটিল যৌগ গঠন হবে। আর সহজেই জটিল যৌগ গঠন হলে কি হবে, কম সক্রিয়করণ শক্তির প্রয়োজন। তাহলে অর্থাৎ তাহলে প্রকৃত জিনিসটা কি হলো, অনুঘটন কি করছে, নিজের মধ্যে অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে নিজের একটা বন্ধন তৈরি করে ওর পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন তাকে দুর্বল করে দিচ্ছে। ফলে সেই বন্ধনগুলো ভেঙে সহজেই জটিল যৌগ গঠন হচ্ছে, বা বলতেও পারে এখানে জটিল যৌগ গঠন, বা সহজে বলতে পারি সহজে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে। কারণ জটিল যৌগ হলেই সেটা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। তাহলে সহজে বিক্রিয়াজাত পদার্থ পদার্থে পরিণত হচ্ছে। তাহলে এখানে দেখো অনুঘটন কিভাবে তার সক্রিয়করণ শক্তি কমালো। এখানে অনুঘটক কি করলো, নিজের সঙ্গে বন্ধন সৃষ্টি করে বিক্রিয়ক পরমাণুগুলোর মধ্যে বন্ধনগুলোকে দুর্বল করে দিল। ফলে সেই দুর্বল বন্ধন কম শক্তি প্রয়োগের মাধ্যমে ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। এরপরে আমরা আসছি দেখো অনুঘটকের সক্রিয়তা, অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। অর্থাৎ অনুঘটকের সক্রিয়তাটা কি, সক্রিয়তা মানে তার কাজ করার ক্ষমতা। তাহলে অনুঘটকের সক্রিয়তা কি হবে, কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতা। তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, যখন এই কথাটা বলছি
তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে সব অনুঘটকগুলো বিক্রিয়াকে সমানভাবে ত্বরান্বিত করতে পারে না। হয়েছে? কিছু অনুঘটক বিক্রিয়াকে তোমার কি হচ্ছে বেশি ত্বরান্বিত করে, কিছু অনুঘটক বিক্রিয়াকে কম ত্বরান্বিত করে। হয়েছে? তাহলে কাদের ক্ষেত্রে এরকম ঘটবে? তাহলে আগে দেখা যাক এইটা কি। তাহলে অনুঘটকের সক্রিয়তা কাকে বলছি? যে বিক্রিয়াকে ত্বরান্বিত করার সামর্থ্য বা ক্ষমতা, বিক্রিয়াকে ত্বরান্বিত করার সামর্থ্য, সেটা আমরা কিভাবে পরিমাপ করি? বলছে দেখো, একক সময়ে একক পরিমাণ অনুঘটক কত মোল বিক্রিয়ককে বিক্রিয়াজাত পদার্থে পরিণত করছে সেটাই হচ্ছে তার অনুঘটকের সক্রিয়তা। অর্থাৎ একক সময়ে একক ভরের কোনো অনুঘটক বলি, কোনো অনুঘটক যত মোল বিক্রিয়ককে বিক্রিয়া করার সামর্থ্যে পৌঁছায়, বা এটাকে অন্যভাবে বলতে পারো, একক ভরের অনুঘটক একক সময়ে যত মোল হবে, এখানে একটা যত মোল বিক্রিয়ককে বিক্রিয়া করার সামর্থ্যে পৌঁছায়, বা বলতে পারা যায় এখানে দেখো যে যত মোল বিক্রিয়ককে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত বা পরিণত করে। অর্থাৎ একক সময়ে একক ভরের 1 গ্রাম ভরের কোন অনুঘটক যদি বলি, যত মোল বিক্রিয়ককে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করবে সেটাই হচ্ছে তার সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। তাহলে এর একক কি হবে? সক্রিয়তা বা অ্যাক্টিভিটির একক কি হবে? দেখো কত মোলকে বিক্রিয়া করা হচ্ছে, তাহলে মোল। একক ভরের অনুঘটক, তাহলে পার গ্রাম। একক সময়ে পার সেকেন্ড, এইটা। তাহলে এখানে কোন অনুঘটক যে যত বেশি মোল বিক্রিয়াকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করবে তার সক্রিয়তা তত বেশি। এবার দেখো অনুঘটকের কোন বৈশিষ্ট্যের জন্য এই ঘটনাটা বেশি হবে, সক্রিয়তা বেশি বা কম? তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য কি থাকবে? প্রথমেই হচ্ছে দেখো অধিশোষণ মাত্রা বেশি হতে হবে। অধিশোষণ মাত্রা বেশি, কারণ দেখো অধিশোষণ ঘটলে তবেই তারা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। তাহলে যত বেশি বিক্রিয়ক অণুর অধিশোষণ ঘটবে কি হবে? তারা তত বেশি বিক্রিয়া করবে। এবার দেখো অধিশোষণ মাত্রা বেশি, এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করো, অধিশোষণটা কেমন হবে? অধিশোষণ দৃঢ় হবে না বা খুব শিথিল হবে না। তাহলে অধিশোষণ কি হবে? অধিশোষণটা দৃঢ় হবে না, অর্থাৎ অধিশোষক এবং গ্যাসের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে না, শিথিল হবে না। তাহলে এই দুটো হলে সমস্যাটা কি? দৃঢ় বা শিথিল হলে বলছে দেখো অধিশোষণ যদি দৃঢ় হয়ে যায় তাহলে কি হবে?
যে বিক্রিয়কগুলি এসে অধিশোষিত হয়েছে, অধিশোষক বা অনুঘটকের সঙ্গে বন্ধন গঠন করেছে, তারা যদি দৃঢ়ভাবে ওখানে আবদ্ধ থেকে যায়, তাহলে অপর কোনো আর গ্যাস এখানে এসে অধিশোষিত হওয়ার সুযোগ পাবে না, ফলে তারা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে না। অর্থাৎ একটা বা কিছু অণু ওখানে দৃঢ়ভাবে আবদ্ধ থেকে গেলে তারা কি হবে, ওখানে স্থায়ীভাবে থেকে যাবে। অপর যে গ্যাসগুলো অবশিষ্ট রইল বা বিক্রিয়কগুলো অবশিষ্ট রইল, তারা আর অধিশোষিত হওয়ার সুযোগ পাবে না বা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে না। শিথিল হলে কি হবে, বলছে দেখো অধিশোষিত বন্ধন যদি খুব শিথিল হয়, তাহলে অধিশোষণ মাত্রা কি হয়ে যাবে, খুব কম হয়ে যাবে। মাত্রা কম হয়ে গেলে তোমার কি হবে, তাহলে বিক্রিয়ার হার কম হবে। তাহলে অনুঘটকের সক্রিয়তা বেশি হওয়ার জন্য কি হওয়া দরকার, অনুঘটকের বৈশিষ্ট্য অধিশোষণ মাত্রা বা অধিশোষণ ক্ষমতা বেশি হতে হবে, এবং অধিশোষণ বন্ধন দৃঢ় হবে না এবং শিথিল হবে না। এরপরে আসছি দেখো এনজাইম অনুঘটন, অর্থাৎ এনজাইম ক্যাটালিসিস। এটা তোমরা বায়োলজিতে কিছু কিছু শুনে এসছো। এনজাইম ক্যাটালিসিস বা এনজাইম অনুঘটক কাকে বলবো, বলছে যে অনুঘটকগুলো কি হয়, জীবকোষে সংঘটিত বিক্রিয়াগুলিকে বা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে ত্বরান্বিত করে বা হার বৃদ্ধি করে। এরা এই জীবকোষে সংঘটিত বিক্রিয়া বা সজীব কোষে সংঘটিত বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে বলে এদেরকে কি বলা হয়, জীব রাসায়নিক বা জৈব রাসায়নিক অনুঘটক হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো খেয়াল করো, তাহলে এরা কি করবে, এই অনুঘটক বা এনজাইম কি করবে, জীবকোষে ঘটা বিক্রিয়াকে বা এইটাকে এর পরিবর্তে আমরা কি বলতে পারি, জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এই কারণে এদেরকে আমরা কি বলি, জৈব রাসায়নিক বা জীব রাসায়নিক অনুঘটক, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। অর্থাৎ আমাদের হিউম্যান অর্থাৎ মানব শরীরে বা অন্যান্য জীবের দেহের যে বিক্রিয়াগুলো ঘটে, তাদের শারীরিক প্রক্রিয়া চালাতে বা জৈব রাসায়নিক প্রক্রিয়া চালাতে যে বিক্রিয়াগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলোকে যারা ত্বরান্বিত করে তাদের কি আমরা বলছি, তোমার কি আছে, এনজাইম। তাহলে অর্থাৎ এরা কি করবে, সজীব বিক্রিয়া বা জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করবে। একটা উদাহরণ নেওয়া যাক, যেমন দেখবে গ্লুকোজের জারণ C6H12O6, গ্লুকোজ দেখবে আমাদের শরীরে অর্থাৎ মানব শরীরে কোষে কোষে তোমার কি হয়, গ্লুকোজের জারণ ঘটে শক্তি উৎপন্ন হয়। গ্লুকোজের জারণ ঘটে কিসের উপস্থিতিতে জারণ ঘটে, বলছে দেখো ইস্ট নির্গত জাইমেজ অনুঘটক গ্লুকোজকে কি করে, বিয়োজিত করে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে এবং প্রচুর আমরা শক্তি পাই। বা তোমার কি আছে, সুক্রোজ এর যদি আদ্য বিশ্লেষণ ঘটলে কি উৎপন্ন হয়, C6H12O6 প্লাস C6H12O6 অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এখানে তোমার কি হয়, এখানে ইনভার্টেজ নামক এক প্রকার উৎসেচক এই বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে।
বা আমাদের শরীরে বা মানব শরীরে যে ইউরিয়া বা কোনো ক্ষেত্রে যদি ইউরিয়ার যে বিয়োজন, অর্থাৎ ইউরিয়া যে বিয়োজিত হয়ে যায়, ইউরিয়ার সংকেত তোমরা জানো NH2 CONH2, এইটা ইউরিয়া বিয়োজিত হয়ে তোমার কি উৎপন্ন করে, বিয়োজিত হয়ে তোমার কি উৎপন্ন করে, 2 অণু অ্যামোনিয়া আর 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। কোন অনুঘটকের উপস্থিতিতে? ইউরিয়েজ। ইউরিয়েজ অনুঘটকের উপস্থিতিতে তোমার কি করে, ইউরিয়া বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে গিয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। এই যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা দেখলাম, এক্ষেত্রে যে যে অনুঘটকগুলো ব্যবহার করা হয়েছে বা যে যে অনুঘটকগুলো ক্রিয়া কাজ করেছে, তারাই হচ্ছে তোমার এনজাইম বা তোমার বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। এবার দেখো, এদের ক্ষেত্রে আমরা এই এনজাইমগুলো তো দেখলাম, এই এনজাইমের কতগুলো বৈশিষ্ট্য দেখব বা এনজাইমের খানিকটা কোন ক্ষেত্রে কিরকম ক্রিয়া করে সেইগুলোকে আমরা দেখব। এই এনজাইমের যদি বৈশিষ্ট্য দেখি, এনজাইমের যদি বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করো, প্রথম যে বৈশিষ্ট্যটাই আমরা আসছি দেখো, কার্যকারিতা, অর্থাৎ এর কাজ বা এফিসিয়েন্সি কেমন। বলছে এনজাইমের কার্যকারিতা বা এফিসিয়েন্সি খুব বেশি, যে কোনো অনুঘটকের থেকে এনজাইমের কার্যকারিতা বা এফিসিয়েন্সি খুব বেশি, অর্থাৎ খুব সামান্য পরিমাণ উপস্থিত থেকে তোমার কি হয়, অনেক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। বলছে দেখো, কোনো একটা এনজাইম যে বিক্রিয়াকে ত্বরান্বিত করে, 1 মোল পরিমাণ কোনো একটা এনজাইম 1 মিনিটে প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন বিক্রিয়াকে, 1 মিলিয়ন মোল বিক্রিয়াকে ত্বরান্বিত বা বিকারকের বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ বলছে দেখো, 1 মোল এনজাইম 1 মিনিটে 10 লক্ষ বিক্রিয়কের বিক্রিয়ার হার বৃদ্ধি করতে পারে। তাহলেই বুঝতে পারছো যে এনজাইমের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কত। এই কারণেই বলা হচ্ছে যে কোনো অনুঘটকের ক্ষেত্রে বা যত আমরা অনুঘটক নিয়ে আলোচনা করব বা যত অনুঘটক দেখব, সবার ক্ষেত্রে এনজাইমের কার্যকারিতা সব থেকে বেশি। এরপরে আসছি দেখো, সুনির্দিষ্টতা। সুনির্দিষ্টতা অর্থাৎ স্পেসিফিসিটি। এর আগের দিন তোমাদের অনুঘটকের আলোচনা করার সময় এই সুনির্দিষ্টতায় স্পেসিফিসিটি এবং সিলেক্টিভিটি দুটো নিয়েই আলোচনা করা হয়েছিল। এখানে দেখো, স্পেসিফিসিটিটা কি ছিল, যে এনজাইমগুলো কি করছে, একটা নির্দিষ্ট বিক্রিয়াকেই ত্বরান্বিত করতে পারছে। যেমন অনুঘটকের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে একটা অনুঘটক একটা বিক্রিয়াকেই ত্বরান্বিত করতে পারে, ঠিক একইভাবে এনজাইম কি করে, একটা নির্দিষ্ট বিক্রিয়াকেই ত্বরান্বিত করতে পারে, অন্য বিক্রিয়াকে সে ত্বরান্বিত করতে পারে না। যেমন দেখো, আমরা যদি বলি যে আগে দেখলাম গ্লুকোজের যে বিয়োজন তাকে ত্বরান্বিত করছে কে, জাইমেজ। এই জাইমেজ কিন্তু সুক্রোজের আদ্য বিশ্লেষণ বা তোমার কি আছে, তোমার ইউরিয়ার বিয়োজন ইত্যাদির ক্ষেত্রে বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবে না। অর্থাৎ দেখো, বলতে পারি জাইমেজ কি হবে, গ্লুকোজের বিয়োজনকে ত্বরান্বিত করবে, কিন্তু কি হবে, সুক্রোজের ক্ষেত্রে নয়। আবার দেখো, যে আমরা এক দেখলাম ইউরিয়েজ কি করলো,
ইউরিয়ার বিয়োজনকে ত্বরান্বিত করলো। কিন্তু ওখানে যদি ইউরিয়ার বদলে মিথাইল ইউরিয়া থাকতো তাহলে তার বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারতো না। এই দেখলাম অনুঘটকের দুটো বিশেষ বৈশিষ্ট্য। এরপরে যেটা আসছি দেখো, থার্ড পয়েন্ট, সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। তো দেখো সর্বোচ্চ অনুকূল উষ্ণতা এই জিনিসটা কি বলছে, দেখো যে কোনো এনজাইম কি হয়, যে কোনো উষ্ণতাতেই তার কার্যকারিতা খুব ভালো হয় না। কোনো উষ্ণতায় কার্যকারিতা বেশি হয়, আবার কোনো উষ্ণতায় তোমার কি হয়, কার্যকারিতা কম হয়। যেমন দেখো আমাদের মানব শরীরে যে এনজাইমগুলো ক্রিয়া করে, সেই এনজাইমগুলো কি হয় বলছে, এই এনজাইমগুলো 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে খুব ভালো ক্রিয়া করে। এই কারণে দেখবে জ্বর হলে যদি আমাদের উষ্ণতা, দেহের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে বিভিন্ন এনজাইমের কাজ করার ক্ষমতাও বেড়ে যায়। সেই জন্য আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হয়। তাহলে সর্বোচ্চ অনুকূল উষ্ণতাটা কি, কোনো এনজাইম যে উষ্ণতায় কার্যকরী ক্ষমতা সর্বাধিক। বলছে দেখো কোন এনজাইমের যে উষ্ণতায় কার্যকারী ক্ষমতা সর্বাধিক, তাকেই বলবো তোমার কি আছে, সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। ঠিক একইভাবে এই জাতীয় আরেকটা টার্ম আছে দেখো, 4 নম্বর পয়েন্টে সর্বোচ্চ অনুকূল পিএইচ। তাহলে এইটা তোমরা আগেরটা থেকে অনুমান করে বুঝতেই পারছো কি হবে। অর্থাৎ অনুঘটক এনজাইমগুলো তোমার কি হয়, যে কোনো পিএইচ মাধ্যমে সমানভাবে তোমার কি হয়, ক্রিয়া করে না। কোনো পিএইচ মাধ্যমে এদের ক্রিয়ার হার বেশি, আবার কোনো পিএইচ মাধ্যমে এদের ক্রিয়ার হার কম। তাহলে ভালো ক্রিয়া করে কোথায় বলছে, পিএইচ এর মান বা পিএইচ এর সীমা 5 থেকে 8 এর মধ্যে থাকলে এক্ষেত্রে এনজাইমগুলোর কার্যকারিতা ঠিকঠাক বা সঠিকভাবে হয়। এর মধ্যেও যে এনজাইম যে পিএইচ এ সর্বাধিক কাজ করে তাকেই বলবো সেই এনজাইমের সর্বোচ্চ অনুকূল পিএইচ। অর্থাৎ তাহলে কি বলবো, যে পিএইচ মানে কোনো এনজাইমের কার্য ক্ষমতা সর্বাধিক। যে পিএইচ মানে কোনো এনজাইমের কার্যক্ষমতা সর্বাধিক, সেই পিএইচ মানটাকে আমরা কি বলবো, যে ওই এনজাইমের সর্বোচ্চ অনুকূল পিএইচ। তাহলে এই গেল তোমার কি আছে, কোন অবস্থায় এরা তোমার কি আছে, ক্রিয়া করে। এরপরে দেখো 5-এ আসছি এনজাইমের সক্রিয়করণ। এইটা খানিকটা খেয়াল করবে, সেই ক্যাটালিস্টের প্রোমোটারের মতো, অর্থাৎ উদ্দীপকের মতো। বলছে দেখো কিছু কিছু এনজাইম আছে যাদের ক্ষেত্রে তোমার কি আছে, তাদের কার্য করার হার তুলনামূলকভাবে কম। ফলে এই জাতীয় এনজাইমগুলোকে কি করতে হয়, তোমার এই জাতীয় এনজাইমগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করতে হয়, অর্থাৎ এদেরকে আরো বেশি সক্রিয় করতে হয়। কিসের সাহায্যে, সক্রিয়করণের সাহায্যে। তাহলে এদেরকে, এই জাতীয় এনজাইমকে কি করতে হয়, সক্রিয় করতে হয়, সক্রিয় করতে হয়। এই যারা সক্রিয় করে তাদেরকে বলা হয় কোএনজাইম। কোএনজাইম অর্থাৎ কোএনজাইম প্রয়োগ করে এনজাইমের কার্যক্ষমতাকে
বৃদ্ধি করা হয়। এই কোএনজাইম কোনগুলো হয় বলছে সাধারণত ধাতব আয়ন, যেমন ধরো লালারসের ক্ষেত্রে সোডিয়াম আয়ন কিছুটা ক্রিয়া করে, অনেক ক্ষেত্রে তোমার কি আছে কপার আয়ন, কোবাল্ট আয়ন ইত্যাদি আয়নগুলো তোমার কি হয় কোএনজাইম রূপে ক্রিয়া করে। এছাড়াও দেখো আরেকটা জিনিস মনে রাখবে, এই এনজাইমের মধ্যেই কিছু অপোটিন গ্রুপ থাকে। তোমরা আগে দেখো এনজাইমটা কি, সাধারণত প্রোটিন জাতীয় পদার্থ বা প্রোটিন, এটা জলীয় দ্রবণের সঙ্গে একটা কলয়েড আকারে থাকে। এই প্রোটিনগুলোর মধ্যে কিছুটা অপোটিন গ্রুপ থাকে। এই অপোটিন গ্রুপগুলো কি করে এনজাইমকে সক্রিয় করে, যাদেরকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। তাহলে কি পেলাম, সক্রিয় কারা করে কোএনজাইম, সাধারণত যেগুলো কি হয় ধাতব আয়ন। এছাড়াও কি করে কিছু অপোটিন গ্রুপ এনজাইমের মধ্যে থাকে, তারাও সক্রিয়করণ করে এনজাইমকে, যাদেরকে বলছি আমরা প্রস্থেটিক গ্রুপ। 6 নম্বর পয়েন্টে আসছি, দেখো বাধা দান। তোমরা খেয়াল করো, ঠিক অনুঘটকের মতোই বাধা দান, অর্থাৎ এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি ঠিক অনুঘটকের ক্ষেত্রেও দেখো এই ঘটনাগুলো আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ অনুঘটকের ক্ষেত্রেও যেমন অনুঘটক বিষ অনুঘটকের কাজকে বাধা দান করে, ঠিক এনজাইমের ক্ষেত্রেও কিছু পদার্থ আছে যারা এনজাইমের কাজে বাধা সৃষ্টি করে, অর্থাৎ এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। বলছি দেখো এনজাইমের কার্যকারিতা হ্রাস করে কিভাবে করে, বলছে এনজাইমের মধ্যে কিছু সক্রিয় কেন্দ্র বা তোমার কি হচ্ছে সক্রিয় স্থান আছে। এই সক্রিয় স্থানে ওই সমস্ত বাধাদানকারী পদার্থগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যায়, ফলে এনজাইমটা তার কার্যকারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সাধারণত দেখবে অনেক ক্ষেত্রে তোমার বাহ্যিকভাবে এই বাধাদানকারী পদার্থগুলোকে যোগ করা হয় কিছু ঔষধ প্রয়োগের মাধ্যমে। যেমন দেখো আমাদের তোমার কি হয় থাইরয়েড গ্রন্থি যদি খুব বেশি ক্ষরণ হয়, তাহলে বাহ্যিকভাবে ঔষধ প্রয়োগ করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করতে হয়। সাধারণত এরকম ঔষধ বা অনেক ক্ষেত্রে ভারী ধাতব আয়নগুলো এই বাধা দান ক্রিয়াতে তোমার অংশগ্রহণ করে। তাহলে এই গেল তোমার হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য। এরপরে আসছি দেখো এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল, অর্থাৎ এনজাইম কিভাবে কোনো একটা বিক্রিয়াতে ত্বরান্বিত করে বা কোনো বিক্রিয়ায় কিভাবে কাজ করে। বলছি দেখো কোনো ক্ষেত্রে এনজাইম কি করে, ঠিক অনুঘটকের মতো এনজাইম ই দ্বারা প্রকাশ করলাম, এ কি করে যার বিক্রিয়া ঘটাচ্ছে অর্থাৎ সাবস্ট্রেটের সঙ্গে প্রথমে যুক্ত হয়, সাবস্ট্রেট এর সঙ্গে যুক্ত হয়ে একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করে। ঠিক দেখো ওই অনুঘটন ক্রিয়ার মতো। তাহলে এনজাইম প্রথমে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করছে। এবার এই জটিল যৌগ ভেঙে গিয়ে কি হয়ে যাচ্ছে প্রোডাক্ট এবং এনজাইম আবার ফিরে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে এনজাইম। এই এনজাইম কি করবে আবার কাজ শুরু করবে। বলছি দেখো এই সম্পর্কে তোমাদের সিলেবাসের অন্তর্গত যে পদ্ধতিটা আছে লক অ্যান্ড কি পদ্ধতি, অর্থাৎ তালা চাবি নীতি। এই তালা চাবি নীতিতে কি বলা হচ্ছে, এই তালা চাবি নীতিতে বলা হচ্ছে এনজাইমকে তালার সঙ্গে তুলনা করা হচ্ছে আর সাবস্ট্রেটকে চাবির সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে দেখো এই এনজাইমগুলো তোমরা যেমন দেখো তালা চাবির ক্ষেত্রে কি হয়, একটা তালাতে একটা নির্দিষ্ট চাবি তোমার কাজ করে, অন্য চাবি কাজ করে না। ঠিক একইভাবে একটা এনজাইমের ক্ষেত্রে একটা সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে এরকম কোনো জটিল যৌগ গঠন করবে, তাকে পরে প্রোডাক্টে রূপান্তরিত করবে। ফলে অন্য কোনো তোমার কি আছে বিক্রিয়কের সঙ্গে বা অন্য কোনো বিক্রিয়ায় সেই এনজাইমটা কাজ করবে না। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলছে এনজাইমের পৃষ্ঠতলে যে কোনো এনজাইমের পৃষ্ঠতলে একটা করে সক্রিয় কেন্দ্র থাকে।
ধরো এইটা একটা এনজাইম, এইখানে দেখো এটাকে আমরা কি বলছি, একটা এনজাইম। এইটা হচ্ছে কি সক্রিয় কেন্দ্র। এই সক্রিয় কেন্দ্রটায় কি হতে পারে, ও যে সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে সেই সাবস্ট্রেটের সঙ্গেই তোমার কি আছে, শুধুমাত্র বা সেই সাবস্ট্রেটই এখানে যুক্ত হতে পারে। তবে এই সাবস্ট্রেট ঠিক ওই রকম তালা চাবির মতোই, তাহলে এবার এটা হচ্ছে তোমার কি সাবস্ট্রেট। তাহলে এখানে দেখো যখন এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটটা যুক্ত হয়ে যাবে, আমি সাবস্ট্রেটটাকে অন্য কালি দিয়ে এখানে করে দিচ্ছি না হলে, আচ্ছা খেয়াল করো এখানে অন্য কালি দিয়ে সাবস্ট্রেটকে করছি। তাহলে এই সাবস্ট্রেটটাও এখানে যুক্ত হয়েছে। আচ্ছা দেখো সাবস্ট্রেটে আরেকটা ধাপ থাকবে, তাহলে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়েছে। এরপরে দেখো কি হবে, এই সাবস্ট্রেটটার এখানে বিয়োজন ঘটবে, ঠিক আছে। তাহলে দেখো যে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটটা যুক্ত হয়েছে, এরপরে কি হবে, সাবস্ট্রেটটা এখানে বিয়োজিত হয়ে যাবে। ধরো এটা ছিল গ্লুকোজ, তাহলে এখানে বিয়োজিত হয়ে গেলে একটা ইথাইল অ্যালকোহল, একটা কার্বন ডাইঅক্সাইড। এরপরে কি হবে, পরের ধাপে এনজাইম থেকে এটা, অর্থাৎ অনুঘটনের ক্ষেত্রে যেমন বিশোষণ ঘটছিল, এখানেও তোমার কি হবে, এনজাইমের পৃষ্ঠতল থেকে সাবস্ট্রেট বেরিয়ে চলে যাবে। অর্থাৎ ধরো এই জায়গাটা ভেঙেছে, এই ইথাইল অ্যালকোহল এবং গ্লুকোজ বেরিয়ে চলে গেল। এটাকে আমরা অন্য কালি দিয়ে দিচ্ছি, ধরো এটা ইথাইল অ্যালকোহল আর এটা গ্লুকোজ বেরিয়ে চলে গেল। এনজাইম আবার এর সক্রিয় পৃষ্ঠ মুক্ত হয়ে গেল, আবার অন্য সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে, হয়ে তোমার আবার সেইটাকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত করতে পারবে। তাহলে এইটা গেল দেখো এনজাইমের তোমার তালাচাবি নীতি বা লক অ্যান্ড কি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে এনজাইম তার ক্রিয়াগুলো সম্পন্ন করে। তাহলে এখানে আমাদের অনুঘটক এবং এনজাইম এই পর্বটা শেষ হয়ে গেল। এরপরে দেখো তোমরা জানো যে এখানে তোমাদের কি আছে, এরপরে কলয়েড আছে। তাহলে আমরা পরের ক্লাসে কলয়েড নিয়ে আলোচনাতে আসব। তোমরা পড়াশোনা নিশ্চিত রূপে করছো, এটা ধরে নেওয়াই যায়। তবে তোমরা চেষ্টা করবে ভিডিওতে কোনো রেসপন্স করতে, তাহলে কীরকম কি পড়াশোনা করছো বা তোমাদের বুঝতে কীরকম সুবিধা অসুবিধা হচ্ছে, তাহলে সেইগুলো আমরা জানতে পারবো।